হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল scjob.in। আজকের ভিডিওতে আমি কথা বলবো কল্যাণী ইউনিভার্সিটি বিএ সিক্স সেমিস্টার হিস্ট্রি মেজর 6.3 অর্থাৎ মেজর পেপার 10 এনইপি লং সাজেশন 2026 নিয়ে। তোমাদের মধ্যে যে সমস্ত স্টুডেন্টসদের সিক্স সেমিস্টারে হিস্ট্রি মেজর পেপারটি রয়েছে, এই ভিডিওটি সেই সকল স্টুডেন্টসদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। এই ভিডিওটিতে আমি তোমাদেরকে দেখাবো তোমাদের হিস্ট্রি মেজর 6.3 পেপারের সিলেবাসে কী রয়েছে এবং সেই সিলেবাস অনুযায়ী কোন কোন ইউনিট থেকে কী প্রশ্ন উত্তর রয়েছে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমরা খুবই উপকৃত হবে। তো চলো প্রথমে এবার আমি তোমাদের সিলেবাসটি দেখিয়ে দিই। সিলেবাসের হেডলাইনে দেখো রয়েছে মডার্ন ইউরোপ ফ্রম ন্যাশনালিজম টু সোশ্যালিজম, সিলেবাস 2026। ইউনিট 1-এ দেখো রয়েছে বিপ্লবের যুগ, জাতীয় বিপ্লব, উদারনৈতিক বিপ্লব, রাশিয়ান সমাজের বিবর্তন, পূর্ব ইউরোপের নবরূপায়ণ। ইউনিট 2-তে রয়েছে অর্থনৈতিক বিপ্লব, মূলধনের বিকাশ ও বৃহৎ রাষ্ট্র হিসেবে জার্মানি ও ইটালির আবির্ভাব, সাম্রাজ্যবাদের বিস্তার, বিসমার্কের আগে ও পরে, পূর্ব ইউরোপের বিকাশ, ইউরোপে নতুন শক্তির সাম্য, বিভক্ত ইউরোপ। ইউনিট 3-তে রয়েছে গণতান্ত্রিক রাজনীতি, শিল্প সমাজ ও তার সংকট, জনকল্যাণমূলক রাষ্ট্রের নতুন ধারণা, চিকিৎসা বিজ্ঞানে বিপ্লব, সামাজিক ও রাজনৈতিক সংস্কার, নতুন নারী, কলা শিল্পের বিবর্তন। ইউনিট 4 দেখো রয়েছে সামাজিক প্রতিদ্বন্দ্বিতা, ইউটোপিয়ান থেকে মার্ক্সীয় সমাজতন্ত্র, সমাজতান্ত্রিক রাজনীতির জার্মান, ফরাসি ও রাশিয়ান ধারাবাহিকতা। এবার আমি তোমাদেরকে সিলেবাস অনুযায়ী কোন কোন ইউনিট থেকে কী প্রশ্ন উত্তর রয়েছে সেগুলি দেখাবো। তার আগে তোমাদেরকে একটি কথা বলে রাখি, আমাদের কাছে তোমরা কল্যাণী ইউনিভার্সিটির সমস্ত সেমিস্টারের সমস্ত পেপারের সাজেশন পিডিএফ কপি পেয়ে যাবে। সিক্স সেমিস্টারের একটি পেপারের সাজেশন প্রাইস মাত্র 150 টাকা। আরও একটি কথা তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা অনেকেই জিজ্ঞাসা করো কি শর্ট কোশ্চেনগুলো কি দেবেন না, তাদের জন্য বলে রাখি শর্ট কোশ্চেনগুলোও দেওয়া হবে। এটি যেহেতু পেইড সাজেশন তাই ভিডিওতে আমরা শুধুমাত্র লং কোশ্চেন অ্যান্সারগুলোই দেখাই, শর্ট কোশ্চেন অ্যান্সারগুলো ভিডিওতে দেখানো হয় না। তোমরা যখন 150 টাকা পেমেন্ট করে এই সাজেশনটি বাই করবে তখন তোমাদেরকে শর্ট কোশ্চেন অ্যান্সার এবং লং কোশ্চেন অ্যান্সার দুটো পিডিএফ কপি সেন্ড করে দেওয়া হবে। তো চলো শুরু করা যাক। ইউনিট 1 বিপ্লবের যুগ, জাতীয় বিপ্লব, উদারনৈতিক বিপ্লব, রাশিয়ান সমাজের বিবর্তন, পূর্ব ইউরোপের নবরূপায়ণ। এবার দেখো ইউনিট 1-এর প্রথম প্রশ্ন রয়েছে 1830-এর জুলাই বিপ্লবের কারণগুলি আলোচনা করো। এই বিপ্লব কি অবধারিত ছিল? অথবা ফ্রান্সে 1830-এর জুলাই বিপ্লব সংগঠনকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? জুলাই বিপ্লব কি অনিবার্য ছিল? আমাদের সাজেশনে প্রত্যেকটি প্রশ্নের উত্তর খুবই সুন্দর পয়েন্ট আকারে দেওয়া রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। প্রত্যেকটি ইউনিটের বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি প্রত্যেকটি ইউনিটের প্রথম দিকে এবং কম গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি তারপরে ক্রমানুসারে গুরুত্বপূর্ণের ভিত্তিতে সাজানো রয়েছে। প্রত্যেকটি ইউনিটের বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলিতে বেশি করে স্টার মার্কও দেওয়া রয়েছে তোমাদের সুবিধার্থে। এত সুন্দর পয়েন্ট আকারে সাজানো কোয়ালিটি সম্পন্ন সাজেশন আশা করছি তোমরা এত স্বল্প মূল্যে আর কোথাও পাবে না, তাই এখনই আমাদের কাছ থেকে এই সাজেশন পিডিএফ কপিগুলি সংগ্রহ করে নাও। এরপরের প্রশ্ন রয়েছে যার দ্বিতীয় আলেকজান্ডারের আবির্ভাব কি রাশিয়ার সামাজিক ক্ষেত্রে পরিবর্তন আনতে সক্ষম হয়েছিল? অথবা রাশিয়ার দ্বিতীয় আলেকজান্ডারের অভ্যন্তরীণ সংস্কারসমূহের উপর একটি সমালোচনামূলক আলোচনা করো। অথবা যার দ্বিতীয় আলেকজান্ডারের সংস্কারমূলক কার্যাবলীর পরিচয় দাও। আমাদের কাছ থেকে যদি তোমরা এই সাজেশন পিডিএফ কপিগুলি বাই করো তাহলে তোমাদেরকে আলাদা করে আর কোনো টেক্সট বুক বা সাজেশন বুক ফলো করতে হবে না। এই সাজেশন পিডিএফ কপির মধ্যে থেকেই তোমরা সমস্ত প্রশ্ন উত্তর পরীক্ষাতে কমন পেয়ে যাবে। আর এখন থেকে যদি তোমরা সাজেশনগুলি সংগ্রহ করে পড়া শুরু করো তাহলে পরীক্ষাতেও খুবই ভালো রেজাল্ট করতে পারবে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ওয়েবসাইট লিঙ্ক এবং অনলাইন পেমেন্ট নাম্বার ও আরও অন্যান্য ইম্পর্ট্যান্ট ইনফরমেশান, তাই ডেসক্রিপশন বক্সটি ফলো করতে একদমই ভুলো না। এরপরের প্রশ্ন দেখো রয়েছে দ্বিতীয় আলেকজান্ডারকে সত্যিই কি রাশিয়ার মুক্তিদাতা জার বলা যায়? অথবা মুক্তিদাতা জার রূপে দ্বিতীয় আলেকজান্ডারের কৃতিত্ব মূল্যায়ন করো। অথবা 1861 সালের মুক্তি আইনের পর্যালোচনা করো। অথবা মুক্তির ঘোষণা কি? অথবা মুক্তি ঘোষণায় বা ভূমিদাস প্রথার উচ্ছেদে রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডারের অবদান আলোচনা করো। তোমরা যদি আরও অন্যান্য সেমিস্টারের অন্যান্য পেপারের সাজেশন ভিডিও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর সাজেশন সম্পর্কে যদি তোমাদের কোনো রকমের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারো, প্রয়োজনে আমাদেরকে হোয়াটসঅ্যাপও করতে পারো। তোমরা আর কোন কোন সেমিস্টারের কোন কোন পেপারের সাজেশন ভিডিও দেখতে চাচ্ছ কমেন্ট বক্সে লিখে জানিও। আমরা আমাদের সাজেশনের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর স্যাম্পল হিসেবে আমাদের ওয়েবসাইটেও আপলোড করে থাকি। তোমরা যারা আমাদের সাজেশন কোয়ালিটি কেমন হবে তা দেখতে চাও তারা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করে প্রশ্ন উত্তরগুলি দেখে এসে সাজেশনটি বাই করে নিতে পারো। আশা করছি তোমাদের কোনো প্রবলেম হবে না। এরপরের প্রশ্ন ফ্রান্সের ফেব্রুয়ারি বিপ্লবের কারণ সংক্ষেপে লেখো। অথবা 1848 খ্রিস্টাব্দে ফ্রান্সের সংগঠিত ফেব্রুয়ারি বিপ্লবের মূল প্রেক্ষাপট বা পটভূমি কী ছিল বলে তুমি মনে করো? তো তোমরা যদি এই সাজেশনটি বাই করতে চাও তাহলে প্রথমে তোমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে নিতে হবে। আমরা তোমাদেরকে হোয়াটসঅ্যাপে সমস্ত ইনস্ট্রাকশন দিয়ে দেবো, সেই মতো নোটটি বাই করবে। আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে আমাদের পেমেন্টের স্ক্যানারটি পাঠিয়ে দেবো, সেই স্ক্যানারটি ইউজ করে পেমেন্ট করবে, তাহলে আমাদের বুঝতে খুবই সুবিধা হবে।
এরপরে দেখো পরের প্রশ্ন রয়েছে, তুমি কি মনে করো যে উদারবাদের দিকে 1848-এর বিপ্লব অনেক বেশি এগিয়ে ছিল এবং 1830-এর বিপ্লবের চাইতে তা বেশি সফল হয়েছিল? অথবা তুমি কি মনে করো যে 1848 সাল ছিল ইউরোপে বিপ্লবের বছর? অথবা 1848 সালের ফেব্রুয়ারি বিপ্লবের তাৎপর্য বা গুরুত্ব আলোচনা করো? অথবা ফ্রান্সের ফেব্রুয়ারি বিপ্লবের ফলাফল সংক্ষেপে আলোচনা করো। এরপরের প্রশ্ন রয়েছে, ফ্রান্সের জুলাই বিপ্লবের ফলাফল বা গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। অথবা ফ্রান্সের জুলাই বিপ্লবের কারণ ও ফলাফল বা গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন রয়েছে, পূর্ব ইউরোপের পুনর্গঠন সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন রয়েছে, শাসক হিসাবে লুই ফিলিপের সমালোচনামূলক মূল্যায়ন করো। এরপরের প্রশ্ন রয়েছে, পূর্বাঞ্চল সমস্যার উপর আলোকপাত করো। অথবা পূর্বাঞ্চলীয় সমস্যা বা নিকট প্রাচ্য সমস্যার প্রকৃতি নির্ণয় করো। পরের প্রশ্ন, ইস্টার্ন কোয়েশ্চেনের সমাধান হিসেবে প্যারিসের চুক্তি সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল, ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, 1830 থেকে 1832 সালের বেলজিয়ামের স্বাধীনতার যুদ্ধকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? অথবা 1830 থেকে 1832 সালের বেলজিয়ামের স্বাধীনতার যুদ্ধকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? অথবা বেলজিয়ামের স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপট, স্বাধীনতা লাভ ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। এরপরে প্রশ্ন, ইউরোপের ইতিহাসে 1871 সালের বন্দোবস্তের গুরুত্ব আলোচনা করো। অথবা প্যারি কমিউনের ঐতিহাসিক গুরুত্ব লেখো। অথবা 1871 খ্রিস্টাব্দের প্যারিস কমিউন সম্বন্ধে আলোচনা করো। এরপরে প্রশ্ন, গ্রিসের স্বাধীনতা যুদ্ধের পরিচয় দাও। অথবা গ্রিসের স্বাধীনতা যুদ্ধের কারণ ও ফলাফল বা তাৎপর্য বিচার করো। এরপরে রয়েছে ইউনিট 2, অর্থনৈতিক বিপ্লব, মূলধনের বিকাশ ও বৃহৎ রাষ্ট্র হিসেবে জার্মানি ও ইটালির আবির্ভাব, সাম্রাজ্যবাদের বিস্তার, বিসমার্কের আগে ও পরে, পূর্ব ইউরোপের বিকাশ, ইউরোপে নতুন শক্তির সাম্য, বিভক্ত ইউরোপ। ইউনিট 2 এর প্রথম প্রশ্ন রয়েছে, দেখো, ইটালির ঐক্য আন্দোলনে মাৎসিনির ভূমিকা আলোচনা করো। অথবা ইটালির মাৎসিনির দেশপ্রেমের উপর আলোকপাত করো। অথবা ইটালির ঐক্য আন্দোলনে মাৎসিনি ও ইয়ং ইতালি দলের অবদান আলোচনা করো। এরপরের প্রশ্ন রয়েছে, বিসমার্ক ছিলেন প্রতিক্রিয়াশীল কিন্তু ক্যাভুর উদারতাবাদী ছিলেন, তুমি কি এই মত সমর্থন করো? এরপরের প্রশ্ন, ইটালির ঐক্য আন্দোলনে ক্যাভুরের অবদান কী ছিল? অথবা কাকে আধুনিক ইটালির স্রষ্টা বলা হয় এবং কেন? এরপরের প্রশ্ন, জার্মানির ঐক্য আন্দোলনের সমস্যাগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, ইটালির ঐক্য আন্দোলনে মাৎসিনি, ক্যাভুর ও গ্যারিবল্ডির পারস্পরিক তুলনামূলক আলোচনা করো। পরের প্রশ্ন, তৃতীয় নেপোলিয়ন লুই নেপোলিয়ন কিভাবে ফরাসিদের সম্রাট হিসাবে নির্বাচিত হয়েছিলেন? পরের প্রশ্ন, ফ্র্যাঙ্কফুর্ট পার্লামেন্ট কি জার্মানির ঐক্যের পথ প্রশস্ত করেছিল? অথবা ফ্র্যাঙ্কফুর্ট পার্লামেন্টের সাফল্যর ব্যর্থতা আলোচনা করো। অথবা ফ্র্যাঙ্কফুর্ট পার্লামেন্টের ব্যর্থতার কারণগুলি বিশ্লেষণ করো। অথবা জার্মানির ঐক্য আন্দোলনের পটভূমিকা আলোচনা করো। 1850 খ্রিস্টাব্দ পর্যন্ত ঐক্য আন্দোলনের গতি প্রকৃতি বিশ্লেষণ করো। অথবা ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে জার্মানির উদারনৈতিক আন্দোলনের গতিধারা বর্ণনা করো। উদারনৈতিক আন্দোলনে কতদূর সফল হয়েছিল? পরের প্রশ্ন, জার্মানির ঐক্য আন্দোলনের পটভূমিকা আলোচনা করো। 1850 খ্রিস্টাব্দ পর্যন্ত ঐক্য আন্দোলনের গতি প্রকৃতি বিশ্লেষণ করো। অথবা ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে জার্মানির উদারনৈতিক আন্দোলনের গতিধারা বর্ণনা করো। উদারনৈতিক আন্দোলন কতদূর সফল হয়েছিল? এরপরের প্রশ্ন, ইটালির ঐক্য আন্দোলনে তৃতীয় নেপোলিয়নের ভূমিকার সমালোচনামূলক সমীক্ষা করো। পরের প্রশ্ন, জার্মান সাম্রাজ্যের সংহতি সাধনে বিসমার্কের কয়লা ও লৌহনীতি কী ভূমিকা নিয়েছিল? অথবা জার্মানির ঐক্য সাধনে বিসমার্কের ভূমিকা আলোচনা করো। অথবা আধুনিক জার্মানির রূপকার হিসাবে বিসমার্কের ভূমিকার মূল্যায়ন করো। পরের প্রশ্ন, 1870 থেকে 1900 সালের মধ্যে জার্মানিতে কোনো অর্থনৈতিক বিপ্লব ঘটেছিল কি? পরের প্রশ্ন, ইটালির ঐক্য আন্দোলনে গ্যারিবল্ডির ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, কিভাবে জোলভেরিন জার্মানদের মধ্যে একতা নিয়ে এসেছিল? অথবা জোলভেরাইন কি? অথবা জার্মানির ঐক্য প্রতিষ্ঠায় শুল্ক সংঘের ভূমিকা অথবা গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, তৃতীয় নেপোলিয়নের অভ্যন্তরীণ নীতি সম্পর্কে আলোচনা করো। অথবা তৃতীয় নেপোলিয়নের অভ্যন্তরীণ নীতি আলোচনা করো। তার শাসন ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি কী ছিল? এরপরের প্রশ্ন, ইতালিতে ফ্যাসিবাদের উত্থানের কারণসমূহ এবং বেনিতো মুসোলিনির অভ্যন্তরীণ নীতিসমূহ আলোচনা করো। পরের প্রশ্ন, বিশ্ব রাজনীতি বা ওয়ার্ল্ড পলিটিক কি? দ্বিতীয় উইলিয়াম কিভাবে এই নীতির প্রয়োগ ঘটিয়েছিলেন? অথবা দ্বিতীয় উইলিয়ামের পররাষ্ট্রনীতি সম্পর্কে আলোচনা করো। এরপরের প্রশ্ন, স্যাডওয়ার যুদ্ধ সম্পর্কে যা জানো লেখো।
পরের প্রশ্ন, কোন প্রেক্ষাপটে ইউরোপে ত্রিশক্তি আঁতাত গড়ে উঠেছিল? এবার দেখো রয়েছে ইউনিট 3, গণতান্ত্রিক রাজনীতি, শিল্প সমাজ ও তার সংকট, জনকল্যাণমূলক রাষ্ট্রের নতুন ধারণা, চিকিৎসা বিজ্ঞানে বিপ্লব, সামাজিক ও রাজনৈতিক সংস্কার, নতুন নারী, কলাশিল্পের বিবর্তন। তৃতীয় ইউনিটের প্রথম প্রশ্ন রয়েছে, ইউরোপে প্রচারিত জনকল্যাণ রাষ্ট্রের ধারণাটি বিশ্লেষণ করো, অথবা জনকল্যাণমূলক রাষ্ট্রের ইউরোপীয় ধারণাটির সমালোচনামূলক আলোচনা করো। এরপরের প্রশ্ন রয়েছে, তৃতীয় প্রজাতন্ত্র স্থাপনের পর ফ্রান্সে সমাজতন্ত্রী রাজনীতির কতটা বিকাশ হয়েছিল, অথবা তৃতীয় ফরাসি প্রজাতন্ত্রের মধ্য দিয়ে কিভাবে ফ্রান্স তথা ইউরোপে সমাজতান্ত্রিক ও গণতান্ত্রিক আদর্শ বিকশিত হয়। এরপরের প্রশ্ন, ইউরোপীয় অর্থনীতিতে শিল্প বিপ্লব কী প্রভাব ফেলেছিল, অথবা 19 শতকের শেষে শিল্পায়িত ইউরোপে উল্লেখযোগ্য সামাজিক পরিবর্তন কী ছিল। এরপরের প্রশ্ন, ইউরোপে চিকিৎসা বিজ্ঞান বিপ্লব সম্পর্কে আলোচনা করো। এরপরের প্রশ্ন, চিকিৎসা বিজ্ঞানে বিপ্লবের সংগঠনে সামাজিক ও রাজনৈতিক সংস্কার সমূহ আলোচনা করো। এরপরের প্রশ্ন, সামাজিক ও রাজনৈতিক সংস্কারে নতুন নারীদের অবস্থানের রূপান্তর সম্পর্কে আলোচনা করো। এরপরের প্রশ্ন রয়েছে, তৃতীয় ফরাসি প্রজাতন্ত্রের সামনে কী কী সমস্যা ছিল, কিভাবে এর সমাধান করা হয়। এরপরের প্রশ্ন, ইউরোপে রোমান্টিকতাবাদের উদ্ভবের ইতিহাস আলোচনা করো, এর দ্বারা কি জাতীয়তাবাদের বিকাশ ঘটেছিল। এরপরের প্রশ্ন রয়েছে, কিভাবে ঊনবিংশ শতাব্দীর ইউরোপে জাতীয়তাবাদীর বিকাশ ঘটেছিল। এবার দেখো ইউনিট 4, সামাজিক প্রতিদ্বন্দ্বিতা, ইউটোপিয়ান থেকে মার্ক্সীয় সমাজতন্ত্র, সমাজতান্ত্রিক রাজনীতির জার্মান, ফরাসি ও রাশিয়ান ধারাবাহিকতা। ইউনিট 4 এর প্রথম প্রশ্ন রয়েছে, কার্ল মার্কসের রাজনৈতিক তত্ত্বকে দ্বন্দ্বমূলক বস্তুবাদ বলা হয় কেন। এরপরের প্রশ্ন, সাম্রাজ্যবাদের উদ্ভব সম্পর্কে লেনিনের ধারণা ব্যাখ্যা করো, অথবা সাম্রাজ্যবাদ হলো পুঁজিবাদের চরম পর্যায়, উক্তিটির বক্তাকে, বক্তব্যটির সারমর্ম বিশ্লেষণ করো। এরপরের প্রশ্ন, রাশিয়ার নারদনিক আন্দোলনের উপর একটি টিকা লেখো, অথবা রাশিয়ার জার শাসনের বিরুদ্ধে প্রতিক্রিয়া স্বরূপ একটি আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। এরপরের প্রশ্ন, রাশিয়ার নিহিলিস্ট ও নৈরাজ্যবাদী আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ রচনা করো, অথবা রাশিয়ার নিহিলিস্ট আন্দোলনের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো, অথবা রাশিয়ার জার শাসনের বিরুদ্ধে প্রতিক্রিয়া স্বরূপ একটি আন্দোলনের পরিচয় দাও, অথবা নৈরাজ্যবাদ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, অথবা রাশিয়ার নিহিলিস্ট আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো, অথবা নৈরাজ্যবাদী দর্শনের চিন্তাধারা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, অথবা নৈরাজ্যবাদী প্রুধো ও বাকুনিনের মতবাদ আলোচনা করো। এরপরে প্রশ্ন, কল্পবাদী সমাজতান্ত্রিক বা ইউটোপিয়ান সমাজতন্ত্রের মৌলিক বৈশিষ্ট্যগুলি কী কী ছিল, অথবা ইউটোপিয়ান সোশ্যালিজমের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এরপরের প্রশ্ন, মার্ক্সীয় সমাজতন্ত্রবাদের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো, অথবা মার্ক্সীয় সমাজতান্ত্রিক তত্ত্বের মৌলিক বৈশিষ্ট্যগুলি কী কী, অথবা বৈজ্ঞানিক সমাজতান্ত্রিক তত্ত্বটি বিশ্লেষণ করো। এরপরের প্রশ্ন, 1870 থেকে 1914 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল বিশ্বের ইতিহাসে সাম্রাজ্যবাদের যুগ হিসেবে পরিচিত কেন, অথবা ইউরোপের সশস্ত্র শান্তির যুগ বলা হয় কোন সময়কে, কথা বলার কারণ বিশ্লেষণ করো। এরপরের প্রশ্ন, রাশিয়ার বলশেভিক ও মেনশেভিক দলের প্রধান পার্থক্যগুলি নির্দেশ করো। পরের প্রশ্ন, উদ্বৃত্ত মূল্যতত্ত্ব বলতে কী বোঝো। এরপরের প্রশ্ন, বিপ্লবের তত্ত্বটি ব্যাখ্যা করো। তো এই ছিল আজকে সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক ইউনিট অনুযায়ী সাজেশনের সম্পূর্ণ প্রশ্ন উত্তরগুলি। ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও, যাতে তারাও উপকৃত হতে পারে। আর ভিডিওটি যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো এবং এরকম আরও হেল্পফুল ভিডিও দেখতে থাকো।